হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, তোমাদের পড়াশোনাও ভালো চলছে। আজকে আমরা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের ইতিহাসের ওয়ান শর্ট রিভিশন করব প্রথম অধ্যায়ের। তোমরা এখন অনেকেই রিভিশন মোডে চলে আসছো। এই রিভিশনটা কিন্তু তোমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা যারা এখনও পড়াশোনা শুরু করোনি তাদের জন্যও কিন্তু এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। সুতরাং ভিডিওটি খুবই মন দিয়ে দেখবে, বিনা স্কিপ করে দেখবে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্ট্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। দেখো, যেহেতু আমরা এখানে রিভিশন করছি তাই আমরা এখানে কিন্তু গুরুত্বপূর্ণ টপিকগুলি পড়ব, যেগুলি আসার চান্স পরীক্ষায় খুব বেশি। তোমরা যদি মনে করো যে দাদা আমি ডিটেলসে পড়তে যাই, তাহলে আমি কি করব? ডিটেলসে পড়তে চাইলে আমাদের চ্যানেলে প্লে লিস্টে যাও। প্লে লিস্ট রয়েছে ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার হিস্ট্রি, সেখানে যাও। সেখানে ডিটেলসে অনেক ভিডিও করে দেওয়া রয়েছে, সেগুলিও তুমি দেখতে পারো। প্রথম অধ্যায়ে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আসতে পারে সেটা হলো অর্থশাস্ত্র সম্পর্কে। কি আসতে পারে? প্রশ্ন তোমাদের আসতে পারে যে অর্থশাস্ত্রের প্রকৃতি লেখো, অর্থশাস্ত্রের নেচার, অর্থশাস্ত্রের বিষয়বস্তু লেখো, ঠিক আছে? এরকম আসতে পারে। অর্থশাস্ত্র কি বোঝা যায়? অর্থশাস্ত্র বলতে আমাদের মনে হয় যে ইকোনমিক্সের গ্রন্থ, তাই তো? যেহেতু অর্থ আর শাস্ত্র মানে পুঁথি, কিন্তু না, এই অর্থশাস্ত্র কিন্তু রাজনীতি সম্পর্কে। কি সম্পর্কে? রাজনীতি। এবং অর্থশাস্ত্র লিখছে কে? চাণক্য বা কৌটিল্য। এবং অর্থশাস্ত্রে আছে কি? এখানে 15টা অধিকরণ আছে, 180টা প্রকরণ আছে এবং 6000 শ্লোক রয়েছে। এই অধিকরণ প্রকরণ কি জিনিস দাদা? দেখো, অধিকরণ হচ্ছে তোমার চ্যাপ্টার, প্রকরণ হচ্ছে টপিক। যেমন তোমাদের ইতিহাস বইয়ে অনেক চ্যাপ্টার রয়েছে, তার মধ্যে টপিকও রয়েছে। একটা চ্যাপ্টারে 3টা 4টা টপিক আছে, সেরকমই। বোঝা গেল? এবার অর্থশাস্ত্রের বিষয়বস্তু কি? যে অর্থশাস্ত্র আমরা পড়বো কি? রাজনীতি তো বুঝলাম, কিন্তু রাজনীতি তো অনেক ভাগ রয়েছে, এখানে আমরা পড়বোটা কি? দেখো, অর্থশাস্ত্রের দুটা পার্ট, একটা হচ্ছে তন্ত্র, একটা হচ্ছে আবাব। বাপ না, আবাব। এবার হচ্ছে তন্ত্রের মধ্যে কি রয়েছে? রাজার বিদ্যাভ্যাস, বিনয়, শিক্ষালাভ, বিচার ব্যবস্থা, যুদ্ধ পরিচালনা। দাদা কি ব্যাপারটা বুঝলাম না। দেখো, এই তন্ত্র যে পার্ট, এই তন্ত্র পার্টে রাজার বিনয় এবং বিদ্যাভ্যাস, রাজাকে বিনয় হইতে হবে। বিনয় মানে কি? ধরো কেউ রাজার কাছে নালিশ নিয়ে গেলো যে রাজা মশাই আমার গরু চুরি হয়ে গেছে। এবার তখন বলো ভাগ এন থেকে, তোর গরু চুরি হয়েছে তো আমি গরু খুঁজতে যাবো না। রাজাকে বিনয়ী হইতে হবে, সেন্সিটিভ হইতে হবে। তাই বলে এতটাও সেন্সিটিভ না যে গরু চুরি হওয়া শুনলে রাজা নিজেই কান্নাকাটি করা শুরু করে দেবে, বাস রাজাকে সবাই সামলাচ্ছে, এতটাও সেন্সিটিভ না। বোঝা গেল? রাজার বিদ্যাভ্যাস, বিদ্যাভ্যাস মানে রাজাকে কি কি শিখতে হবে। তীর চালানো শিখতে হবে, তরোয়ার চালানো শিখতে হবে, দৌড়াইতে হবে। এরকম না যে আমি রাজা, আমি খালি বসিয়ে থাকবো, অপোজিশন এসে যুদ্ধে মারি দিয়ে চলে যাবে, বুঝিবার ঠেলা। রাজার শিক্ষা লাভ, রাজাকে কি কি শিখতে হবে, রাজাকে কোয়ালিফিকেশান কি সেগুলি জানতে হবে। যেমন কোনো সরকারি চাকরির একটা মিনিমাম এলিজিবিলিটি থাকে যে এই পাস করতেই হবে। কোনো জায়গায় 12th পাস, কোনো জায়গায় গ্র্যাজুয়েশন, কোনো জায়গায় মাস্টার্স থাকে। সেরকমই রাজার শিক্ষা লাভ সম্পর্কে জানতে হবে, রাজা কি কি শিখছে এগুলি সম্পর্কে জানতে হবে। তারপর বিচার ব্যবস্থা, রাজাকে বিচার ব্যবস্থা সম্পর্কে জানতে হবে। এরকম না যে রাজার কাছে নালিশ নিয়ে আসলো, রাজা বললো যে না ও তো আমার চেনা জানা লোক, যা তোর মাপ। ওরকম করলে হবে না, রাজাকে ভাগায় দেবে সবাই। রাজ্য পরিচালনা, রাজাকে রাজ্য পরিচালনা সম্পর্কে জানতে হবে। আমি রাজা হয়ে গেলাম, রাজ্য পরিচালনা সম্পর্কে জানি না, তাহলে তো শেষ, রাজ্য যে যার মতন চলবে। এবার আবাব, আবাবে কি আছে? অন্তর্রাজ্য সম্পর্ক, কূটনীতি, এগুলো রয়েছে। অন্তর্রাজ্য সম্পর্ক মানে ইন্টারস্টেট, একটা রাজ্য আরেকটা রাজ্যের সাথে কীভাবে সম্পর্ক রাখবে, যুদ্ধ পরিচালনা কি করে করবে, কূটনীতি সম্পর্ক কি করে করবে, স্ট্র্যাটেজি, ওই রাজ্যকে দখল করতে হবে। বা কোনো রাজ্য বড় রাজ্য ছোট রাজ্যের সাথে সম্পর্ক কী করে করবে, ছোট রাজ্য বড় রাজ্যের সাথে সম্পর্ক কীভাবে করবে, সেটা জানা যাবে। এখানে সব বিষয়ে জানানো হয়েছে। এইবার অর্থশাস্ত্রের প্রকৃতি কীরকম, বিষয়বস্তু তো জানলাম, এবার প্রকৃতিটা কীরকম। এবার প্রকৃতি মানে কি? তোমরা ধরো কোনো বই পড়তেছো, সেই বইটা কি বলতে চাচ্ছে, ভালো না খারাপ, ওরকম তো বোঝা যায়। অর্থশাস্ত্রের প্রকৃতি হচ্ছে প্রথমেই ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার কথা কি? একটা রাজা, তার রাজ্যে বিভিন্ন রকমের লোক থাকবে, বিভিন্ন ধর্মের লোক থাকবে, বিভিন্ন বর্ণের লোক থাকবে। তাই বলে রাজা উচ্চ বর্ণের সাথে একরকম ব্যবহার করবে, নিম্ন বর্ণের সাথে এরকম ব্যবহার করবে, ওরকম চলবে না। সবাইকে সমান চোখে দেখবে। বোঝা গেল? তারপর রাষ্ট্রনীতি, এই রাষ্ট্রনীতিটা কি? একটা রাষ্ট্র পরিচালনার জন্য যে যে আইন নিয়ম কানুন দরকার সেটা হচ্ছে রাষ্ট্রনীতি। আমাদের দেশে যেরকম আইন রয়েছে সেরকম রাজ্যেরও সেরকম নীতি থাকে। দেওয়ানি, ফৌজদারি। দেওয়ানি মানে
জমি জমি জমা সংক্রান্ত আইন, ফৌজদারি মানে ক্রিমিনাল আইন। মানুষের মনে তো ভয় দরকার, বোঝা গেল? এবার ভূমি সংরক্ষণ। ভূমি সংরক্ষণ মানে কি, যে দুই বাড়ির মাঝখানে খুঁটি, 1 বিঘা জমির মাঝখানে অর্ধেক খুঁটি আমার অর্ধেক খুঁটি তোর, এরকম কেচাল না। এটা হচ্ছে রাজা যেই রাজ্য দখল করবে এবং সেই ভূমিটাকে সংরক্ষণ করা এবং নিজের রাজ্যকে সংরক্ষণ করার নীতি বলা হয়েছে। যে তুই তো একটা রাজ্য দখল করলি, এবার ওইটাকে যদি কেউ অ্যাটাক করে তখন তুই ওরা সামলাবি কী করে? এবার দখল করলাম, অন্য কেউ অ্যাটাক করে নিয়ে নিল, আর নেগা, ওটা তো আমার নিজের না, দখলই তো করছিলাম, ওরকম করলে চলবে না, ওটাকে সংরক্ষণ করতে হবে। বোঝা গেল? এইসব জিনিস আছে। এটা হচ্ছে অর্থশাস্ত্রের প্রকৃতি। তাহলে বোঝা গেল অর্থশাস্ত্রের বিষয়বস্তু, অর্থশাস্ত্রের প্রকৃতি এবং অর্থশাস্ত্রের কী কী রয়েছে, কী কী বলা রয়েছে, বোঝা গেল? এর পরের গুরুত্বপূর্ণ টপিক কি, অর্থশাস্ত্রে বর্ণিত রাজার ক্ষমতা, গুণাবলী, কার্যাবলী। এই প্রশ্নটা কিন্তু তোমাদের আসতে পারে। ঠিক আছে, দেখো কৌটিল্য অর্থশাস্ত্রে কিছু রাজার ক্ষমতা, গুণাবলী, কার্যাবলী বর্ণনা দিয়েছেন। কি বলছে? রাজার ক্ষমতা সম্পর্কে বলছে, রাজাকে কৌটিল্য সর্বোচ্চ ক্ষমতার অধিকারী বলছে অর্থশাস্ত্রে, এবং বলছে রাজা হচ্ছে রাষ্ট্রের প্রধান অঙ্গ এবং শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু। রাজার এত ক্ষমতা, রাজার আদেশ কিন্তু উপেক্ষা কেউ করতে পারবে না। এইবার এইটা যদি হয় তাহলে তো রাজা স্বৈরাচারী হয়ে যাবে। আজকে বলবে যে আজকে আমার মন খারাপ, প্রজাদের বলবে তোরা হাস, প্রজা এই করে হাসা শুরু হয়ে গেলো, বলবে এবার তোরা নাচ, আমাকে এন্টারটেইন কর। তো এইটা তো রাজা করতে পারে, কিন্তু রাজাকে যাতে এরকম করতে না পারে, স্বৈরাচারী হতে না পারে, ধরো কোনো একটা বিচার কার্য চলে আসলো, এবার একটা বিচার কার্য চলে আসলো যেখানে দেখতেছে যে রাজার পরিবারের লোক ওখানে ইনভলভ, তাহলে রাজা কি করবে? পার্শিয়াল কাজ করবে। রাজা বলবে যে না, আমার পরিবারের লোককে আমি কেন সাজা দেবো? তাহলে রাজা তো সম্পূর্ণ ক্ষমতার অধিকারী হয়ে গেল। এইখানে তো রাজা তাহলে অন্যায় করবে, ন্যায় করবে না। এইখানেই অর্থশাস্ত্রে কৌটিল্য আরেকটা জিনিস লিখছে, যে রাজাকে নিয়ন্ত্রণ করার জন্য রাজাকে বলে দিছে তুই রাষ্ট্রের অঙ্গ হইতে পারিস, কিন্তু তুই রাষ্ট্র না, তোকে নিয়ন্ত্রণ করার জিনিসও বলছি। রাজা বলে তুই চুপচাপ থাকবি, বেশি বাড়াবাড়ি করলে তো যেমন আমি সিংহাসনে বসাইছি তেমন সিংহাসন থেকে নামাই দেবো। রাজাকে বলছে রাষ্ট্রের অঙ্গ মাত্র, রাষ্ট্রের একটা অংশ মাত্র, রাজাই রাষ্ট্র নয়, রাজাই রাষ্ট্রের শেষ কথা নয়, যে রাজা যেটা বলবে সেটা হবে। রাজাকে বলবে আছে প্রজাকে নাচতে হবে, প্রজাকে নাচতে হবে, প্রজাকে কাঁদতে হবে, প্রজাকে কাঁদতে হবে। রাজা যাকে ফাঁসি শোনাবে বিনা বিচারে তাকে ফাঁসি দিয়ে দেবে না, ওরকম হবে না। রাজাকে কিছু নিয়ন্ত্রণ রাখা হবে। ঠিক আছে, রাজাকে শাসন কার্য পরিচালনা করার দায়িত্ব দেওয়া হবে, বিচার কার্য পরিচালনা করার দায়িত্ব দেওয়া হবে, কিন্তু ন্যায়সঙ্গতভাবে করবে। ঠিক আছে, এবং রাজাকে শাসন কার্য পরিচালনার জন্য সহায়তা নেওয়ার কথা বলা হয়েছে। কাদের? মন্ত্রী পরিষদের। কিন্তু এইখানেও বলা হয়েছে যে রাজা মন্ত্রী পরিষদের পরামর্শ নিতে বাধ্য নন। এখানেও কেন বাধ্য নন বলছে? তাহলে রাজার তো নিয়ন্ত্রণ কী করে থাকলো। এবার ব্যাপারটা হচ্ছে রাজার কাছে কোনো আরেকটা বিচার কার্য আসলো, এবার এইখানে রাজার যে মন্ত্রিমণ্ডলী আছে সেই কোনো এক মন্ত্রীর শত্রু ওইখানে আছে, তা মন্ত্রী তো রাজার কানে বলবে, মন্ত্র দিবে যে না ওকে ফাঁসি দিয়ে দেন, ওকে ফাঁসি দিয়ে দেন। রাজা তখন বুঝবো ওখান থেকে তো শত্রুর জন্য কি ওকে ফাঁসি দিয়ে দেবো নাকি, আগে শুনবো তারপর। সুতরাং অর্থশাস্ত্রে রাজাকে চূড়ান্ত ক্ষমতার কথা বলা হলেও অর্থশাস্ত্রে কিন্তু রাজাকে নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। এটা হচ্ছে রাজার ক্ষমতা। এবার গুণাবলী। অর্থশাস্ত্রে রাজার কিছু গুণের কথা বলা হয়েছে, যেমন উত্থান গুণ, অভিধামিক গুণ, প্রজ্ঞা গুণ, ব্যক্তি গুণ। এই 4টা ভাগে ভাগ করা হয়েছে। উত্থান গুণে কি বলছে? রাজাকে উৎসাহী হইতে হবে, উদ্যমী হইতে হবে। এবার উৎসাহী উদ্যমীটা কি? এবার ব্যাপারটা হচ্ছে যে কোনো একটা রাজ্য রাজাকে অ্যাটাক করলো, এবার রাজা ঘুমাচ্ছে, রাজাকে বলে রাজা মশাই পাশের রাজ্য অ্যাটাক করছে। রাজা ফটাফট কী করবে? যুদ্ধে রেডি করবে, যুদ্ধের জন্য প্রিপারেশন নেবে। তখন রাজা যদি বলে করছে করুক, দেখা যাবে কী হবে, বাস রাজ্য উড়াইতে চলে যাবে। উদ্যমী হইতে হবে। রাজা অ্যাটাক করছে শুনে রাজাকেও সাহসী হইতে হবে। রাজা ভয় পেয়ে গেল, এখন আমার কি হবে, বাস রাজ্য শেষ। এবার অভিধামিক গুণে কি বলা হয়েছে? রাজাকে ধর্মপরায়ণ হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে, নম্রতা হতে হবে, বিচক্ষণ হতে হবে, শত্রু দমন দক্ষতা হতে হবে। ধর্মপরায়ণ কি? সর্বধর্ম সমন্বয় হতে হবে। বোঝা গেল? ন্যায়পরায়ণ হতে হবে, যেটা বিচার কার্য রাজা করবে সেটা ন্যায়সঙ্গত করবে, কোনো পার্সিয়াল না। যে রাজার বন্ধু ছাগল চুরি করছে জন্য রাজার বন্ধুকে বেকুসুর খালাস করে দেবে, এটা কোনো দিন হতে পারে না। বোঝা গেল? এবার হচ্ছে নম্রতা হইতে হবে। এবার রাজার কাছে একজন আসলো, রাজামশাই আমার ছাগল চুরি হয়ে গেছে। রাজা এবার হাসা শেষ হয়ে গেল, এ মা এটা কোনো কথা হলো, ছাগল চুরি হয়ে গেছে, এরকম হতে পারে না। নম্র হইতে হবে, সেন্সিটিভ হইতে হবে, বিচক্ষণ হইতে হবে। রাজা একবার টুপি পরায় নিয়ে যাবে না। শত্রু দমনে দক্ষতা হইতে হবে। প্রজ্ঞাগুণ,
রাজাকে প্রখর স্মৃতিশক্তির অধিকারী হতে হবে। প্রখর স্মৃতিশক্তির অধিকারী মানে রাজা যেটা বলবে সেটা যেন মনে থাকে। তারপর রাজাকে সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা রাখতে হবে। কোনো একটা সিদ্ধান্ত, দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, যুদ্ধ করবো কি করবো না, ঠিক আছে। ব্যক্তিগুণ, রাজাকে মেধাধারী হতে হবে, বাকপটুতা হতে হবে, কথা বলতে জানতে হবে। বুঝা গেল? এবার অন্যতম গুরুত্বপূর্ণ টপিক সপ্তাঙ্গ তত্ত্ব বা সপ্তাঙ্গ থিওরি। তোমাদের কিন্তু প্রশ্ন আসতে পারে যে অর্থশাস্ত্রে বর্ণিত সপ্তাঙ্গ তত্ত্বটি লেখো। দেখো, কৌটিল্য তার অর্থশাস্ত্রে রাষ্ট্রকে 7টি ভাগে বিভক্ত করছে। রাষ্ট্রের 7টি অঙ্গের কথা উল্লেখ করছে, গুরুত্বপূর্ণ অঙ্গ। মানব দেহের যেমন 7টি গুরুত্বপূর্ণ অঙ্গ রয়েছে, সেরকম রাষ্ট্রেরও 7টা অঙ্গ কথা বলেছে। কি কি? রাজা, অমাত্য, জনপদ, দুর্গ, কোষ, দণ্ড, মিত্র, এই 7টা অঙ্গ। এবং রাজাকে বলা হয়েছে মাথার সাথে তুলনা করা হয়েছে। রাজাকে, মানব দেহে যেমন মাথা যেমন সেন্ট্রাল এন্টিটি, মাথা কিন্তু সব কিছু। এটা হচ্ছে কি মেন সুইচ, মাথা হচ্ছে মেন সুইচ, মেন সুইচ ডাউন তো সব শেষ। সুতরাং রাজার সাথে মাথার তুলনা করেছে, কারণ রাজা যদি শেষ তো রাজ্য শেষ। এবং রাজার কী কী কথা বলছে, রাজায় কীরকম হইতে হবে, এর আগে যেমন আমরা রাজার গুণাবলী পড়ছি সেটাই লিখবা। এছাড়া রাজাকে প্রজা কল্যাণকারী হইতে হবে, রাজাকে বিনয়ী হইতে হবে, ওটা লিখবা, ঠিক আছে। এবার অমাত্যকে চোখের সাথে তুলনা করা হয়েছে। চোখ, আমরা যেমন চোখ দিয়ে দেখি, অমাত্য সেরকম সব নোটিস করে। অমাত্য কারা? কর্মচারী। বিভিন্ন কর্মচারী নিয়োগের কথা বলছে রাজার দ্বারা। সেসব কর্মচারী কি? পুরোহিত, সমাহর্তা, সন্নিধাতা, কোষাধ্যক্ষ, গুপ্তচর, এইসব কর্মচারী নিয়োগের কথা বলছে। এইসব কর্মচারী ছাড়া রাজ্য চলবে না, ঠিক আছে। তারপর জনপদ কি? ভূখণ্ড। জনপদকে পায়ের সাথে তুলনা করা হয়েছে। পা যেমন কি হাইটে বেড়ায়, দৌড়ায় বেড়ায়, ঘুরে বেড়ায়, সেরকম ভূখণ্ডকেও কিন্তু পায়ের সাথে তুলনা করা হয়েছে। কারণ কি? এটা রাজার রাজ্য। এবার আশেপাশের এই রাজ্যটা যদি দখল করে নেয়, তাহলে রাজা অনেকটা রাজ্য বাইরে গেল, তাহলে রাজা আগায় গেল। সুতরাং ভূখণ্ডকে পা বলা হয়েছে। এছাড়াও বলছে যে রাজার ভূখণ্ডকে রক্ষা করতে হবে, নিজের যে ভূখণ্ড সেটাকে রক্ষা করতে হবে। তুই পা দিয়ে অন্য রাজ্যের দখল করতে গেলি, কিন্তু তোর নিজের রাজ্য নিয়ে চলে গেল, তাহলে তো হবে না। বোঝা গেল? এবং রাজাকে আদর্শ ভূখণ্ড করে তুলতে হবে। যেখানে রাজা আছে সেখানে যেন প্রজারা ভালোভাবে থাকতে পারে, সেই ভূখণ্ডকে আদর্শ ভূখণ্ডে তৈরি করতে হবে। জলাভূমি রাখতে হবে, উর্বর ভূমি রাখতে হবে, অরণ্য, খনিজ সম্পদ থাকতে হবে, এগুলি সব রাখতে হবে। দুর্গকে কিসের সাথে তুলনা করা হয়েছে? হাত। কেন হাতের সাথে তুলনা করা হয়েছে? যখন কারোর সাথে মারামারি লাগে, সবার আগে আমরা কি চলাই? হাত। কারণ কি? আগে নিজেদের সেভ করি, ঠিক আছে। দুর্গ সেই রাজ্যকে সেভ করবে। এর জন্য জলদুর্গ, মরুদুর্গ, বনদুর্গ, অরণ্য দুর্গ, গুহা দুর্গ, এইসব দুর্গ তৈরির কথা বলা হয়েছে। জলের মাঝখানে দুর্গ, নদীর মাঝখানে দুর্গ। এবার অ্যাটাক কর। পাহাড়ের মাঝখানে দুর্গ, চারদিকে পাহাড়, এদিকে দুর্গ, কি করে অ্যাটাক করবে? পাহাড় দিয়ে উঠতে উঠতে মরে যাবে। মরুভূমির মাঝখানে দুর্গ, ঠিক আছে। অরণ্য জঙ্গলের মাঝখানে দুর্গ। এটা হচ্ছে তার রাজ্যকে সেভ করার জন্য। তারপর কোষ হচ্ছে রাজস্ব, ঠিক আছে। এবার রাজ্য পরিচালনার জন্য কিন্তু টাকা দরকার। টাকা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার, তখনকার দিনেও এখনকার দিনেও। টাকা না থাকলে, যেই রাজ্যের টাকা নাই সেই রাজ্য শেষ। সুতরাং রাজা এই টাকা কী করে তৈরি করবে? রাজাকে নিজে টাকা বানাবে? টাকশাল থেকে টাকা বানালে তো মানুষ আলসা হয়ে যাবে। সুতরাং রাজা প্রজাদের কাছ থেকে রাজস্ব নেবে এবং নিজের কোষাগার ভরবে। বিভিন্ন রাজস্ব হচ্ছে কৃষি কর, শস্য কর, তারপর হচ্ছে বাসস্থানের কর, গৃহকর, এইসব কর নিবে। এই কর দিয়ে কোষাগার ভরবে এবং কোষাগার ভরে কী করবে? নিজের বউকে গণনায় বানায় দিবে না। এই ট্যাক্সগুলাই যাতে খারাপ সময়, ঠিক আছে, যখন খারাপ সময় আসবে তখন প্রজাদের রিটার্ন করবে। দুর্ভিক্ষের সময় শস্য কর থেকে যে পয়সা আসবে সেটা দিয়ে মানুষকে খাবার দিবে, ঠিক আছে, এইসব কাজ করবে। দণ্ড মানে কি? সেনা। রাজাকে সেনা রাখতে বলছে। কারণ কি? সেনা যখনই বেশি থাকবে, পাশের রাজ্য আক্রমণ করতে ভয় পড়বে, যে ওকে যদি আমি আক্রমণ করতে যাই, উল্টা ওর যা সেনা আমার রাজ্য দখল না করে দেয়, না ভাই আক্রমণ করবো না। 4টা সেনার কথা বলা হয়েছে। কি কি? পদাতিক বাহিনী, হস্তি বাহিনী, অশ্ববাহিনী এবং রথ বাহিনী। এই সেনাকেও আরেকটাভাবে বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে আইন। কারণ কি? রাজাকে কঠোর আইনি ব্যবস্থা প্রণয়ন করতে হবে, নাহলে তো পাবলিক ভয় পাবে না, রাজাকে কমেডিয়ান ভাববে।
যে রাজা তো কিছুই বলে না, ওর বাড়ি দখল করে নিল, এর সাথে চুরি করে নিল, না, কঠোর আইনি ব্যবস্থা রাখতে হবে। এরপরে কি মিত্র, মিত্র কি বলা হয়েছে, কান, কান দিয়ে যেমন আমরা শুনি, তোমার বন্ধু যেমন তোমার সম্পর্কে তোমাকে খবর দেয়, সেরকমই মিত্র কিন্তু রাজাকে খবর দিবে কি রাজার শত্রু রাজ্য রাজাকে অ্যাটাক করতেছে কিনা, রাজার বন্ধু রাজ্য বলে দিবে যে শত্রু রাজ্য তাকে অ্যাটাক করতেছে, রাজা বলবে ঠিক আছে শুনে নিলাম, পুরা ঘেরাবন্দি করে দিবে। এরকম দুই রকম মিত্রর কথা বলা হয়েছে, প্রাকৃতিক মিত্র এবং কৃত্রিম মিত্র, ঠিক আছে। এই হচ্ছে সপ্তাঙ্গ তত্ত্ব। এই ছিল প্রথম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিকের ওয়ান শট রিভিশন। এরপরে পার্ট 2 আসবে প্রথম অধ্যায়ে। পরীক্ষা অবধি কিন্তু এরকম ভিডিও আসতেই থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কিরকম লাগলো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। এছাড়াও ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই জয়েন হয়ে যাবে। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।